কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন আজকের অনলাইন ভার্সন আজকে সম্ভবত পত্রিকা বের হবে না। দেখেন প্রথমত আমরা প্রায় ঝামেলায় পড়ি যে ভাই যে কোশ্চেনটা আমরা পাই, পত্রিকায় কী পড়বো? কতখানি পড়বো? পুরো আর্টিকেলটা নোট করবো কিনা? বা প্রিলির জন্য শুধু পড়বো কিনা? রিটেনে কি পড়া লাগে? আচ্ছা ভাইবা কি পত্রিকা পড়া লাগে? ট্রান্সলেশন কীভাবে করবো আমরা? মানে এই টোটালটার সাথে পেপার যেভাবে হচ্ছে আপনার কানেক্টেড, আরেকটা ইস্যু হচ্ছে যে আপনার ওই অনেকে কী করে পেপার কাটিং করে, মানে হচ্ছে পেপার থেকে আর্টিকেলটা কাট করে কেটে আর কি, সরি, আপনার ব্লেড দিয়ে রেখে দেয় আর কি। অনেকগুলো কাটিং হচ্ছে তারা জমায় পরীক্ষার আগে দেখে যাওয়ার জন্য। কীভাবে পত্রিকা পড়লে আমাদের একটা বেনিফিট আসবে, এটা নিয়ে হচ্ছে আজকের আমাদের রিভিউ। যেহেতু আমি প্রায় 2 বছর ধরে পেপার রিভিউ করি, তো এটা নিয়ে আজকে আলোচনা হবে। আজকে আপনার হচ্ছেন 9:30 থেকে শুরু হবে, আপনার অবশ্যই থাকবেন এবং ডেসক্রিপশন ডিটেলস পেয়ে যাবেন। দেখেন আজকের যেহেতু হচ্ছে আপনার অনলাইন ভার্সন, এখানে খুব একটা ইনফরমেশান নাই পরীক্ষায় আসার মতো। আমরা শুধু পরীক্ষায় আসার মতো কন্টেন্টগুলো আলোচনা করব। তো হোপ দ্যাট যে আমরা খুবই ছোট একটা ভিডিও পাচ্ছি। চট্টগ্রাম বন্দরের অচল অবস্থা। দেখেন চট্টগ্রাম বন্দর কিন্তু আপনার 45 BCS থেকেই এটা রিটেনের জন্য বেশি গুরুত্বপূর্ণ, আর পিলির জন্য তো এটা গুরুত্বপূর্ণ, ঠিক না? আপনার চট্টগ্রাম বন্দর, পায়রা বন্দর, তারপর আদার যে বন্দরগুলো হচ্ছে এগুলা কবে হচ্ছে না হচ্ছে, কোন চ্যানেলে, কোনটা রামনাবাদ চ্যানেলে, ঠিক আছে, আন্দারমানিক নদীর তীরে কোনটা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ছিল। আবার রিটেনের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমার গভীর সমুদ্র বন্দর কতটুকু গভীর, প্লাস হচ্ছে এটার স্টাবলিশমেন্টের ফলে যে ধরনের চেঞ্জ আসবে ইকোনমিতে, কী কী ধরনের চেঞ্জ আসবে, কিন্তু ঠিক আছে এই টাইপের, এবং হচ্ছে বর্তমানে যেই স্টেক আমরা পাই আর কি চট্টগ্রাম বন্দর। আমি সরি, আমি একটু সিক, আমার আপনার গলা খুবই বসে গেছে, স্টিল ভাবলাম ভিডিওটা বানাই, যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে আমি ট্রাই করবো ভিডিও বানানোর। তাহলে এই চট্টগ্রাম বন্দরের কারণে যেই ধরনের আপনার ইস্যু হচ্ছে, যেহেতু এটা গভীর সমুদ্র বন্দর না, তাহলে নতুন যেটা আসবে দুইটার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ আসতে পারে রিজনে। ওকে, তার মানে যারা রিটেন দিবেন তারা অবশ্যই বন্দর নিয়ে একটা নোট করবেন। চট্টগ্রাম বন্দরের টেকনিক্যাল ইস্যুগুলো, এটার ইকোনমিক্যাল যেই ইনফ্লুয়েন্সটা, ওকে, আরেকটা হচ্ছে গভীর সমুদ্র বন্দরের টেকনিক্যাল যে ইস্যুগুলো, আর একটা হচ্ছে এটাও আপনার এস্টাবলিশমেন্ট বা এটা ফাংশনিংয়ের পরে গিয়ে ইকোনমিতে কী কী ধরনের পজিটিভ চেঞ্জ আসবে, এই দুটো নোট আপনাকে করতে হবে, কেমন? আচ্ছা, প্রথম পেজের পরে দেখি র্যাবের নতুন নাম হচ্ছে আপনার SIF বদলাবে পোশাকও। SF মানে হচ্ছে আপনার স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, এটা পিলির জন্য ইম্পর্টেন্ট। দেখেন আমাদের রিটেন ব্যাচ শুরু হচ্ছে আগামীকালকে থেকেই, 5 তারিখ থেকে। আপনারা অবশ্যই এটা দেখবেন, এটাতে আপনার সবগুলো সাবজেক্টিভ আপনার প্রবলেমগুলো সলভ করা হবে। আর কম্পারেটিভলি কোর্স ফি একদমই কম, মাত্র 2,000 টাকা, কারণ সাবজেক্ট তো প্রচুর। আপনি সেপারেটলি পড়তে গেলে প্রতিটা সাবজেক্টের জন্য 3 বা 2,000 টাকা নিয়ে নিচ্ছে। সবগুলো পড়তে গেলে আপনার হচ্ছে 10-12,000 খরচ হবে। আমি যেহেতু এটা আমাদের একটা মানে খুবই অন রিকোয়েস্টে ছাড়া, সো কোর্স ফি খুবই কম রাখছে, সামনে হয়তো বেড়ে যাবে আর কি। যাক, দেখেন আমরা পরের পেজে যাই। পরের পেজে হচ্ছে প্রাথমিক শিক্ষকদের পেশার বাইরে 37 ধরনের কাজ করতে হয়। তাহলে দেখেন এটা পরীক্ষা কীভাবে আসবে। প্রথমত এটা প্রিলিতে আসার মতো কিছু না, যদি আসে রিটেনে আসবে, কেমন? রিটেনে হতে আসতে পারে যে এরকম যে আমাদের প্রাথমিক শিক্ষার আপনার যে ধরনের সংস্কার করা প্রয়োজন, কিংবা কিংবা এইভাবে আসতে পারে যে একজন দক্ষ জনশক্তি গঠনে বা একজন আপনার কর্মশীল দক্ষ মানুষ গঠনে প্রাথমিক শিক্ষার গুরুত্ব, ঠিক আছে, এবং কী কী প্রতিবন্ধকতা রয়েছে, এই টাইপ করে মূলত রিটেনের প্রশ্নগুলো আসে। এখন ভাই আপনারা ধরেন লাস্ট 3টা রিটেনিতে আমি দিলাম 45, 46, 47। এখন ভাই আপনি বই পড়া মানে বিশেষ ক্যাডার হয়ে যাবেন, এটা সম্ভব না। 45 দেখছেন, মানে 46, 47 সবগুলো সেম। আপনাকে এখন পেপার পড়তে হবে, আপনাকে বুঝতে হবে কোনটা পরীক্ষায় আসবে, কোনটা আসবে না, ডিসকাশন করতে হবে। আগে যেটা হতো যে আপনি মানে 100 ডেটা মুখস্থ করে গিয়া একদম খাতায় লেখা দিয়ে আসবেন, এখন এগুলো সুযোগই নাই, কারণ আপনি কোশ্চেনই জানেন না, ডেটা কেমন মুখস্থ।
সো আপনি কোশ্চেনই জানেন না কি আসবে, ডেটা কেন মুখস্থ করবেন? সো আপনাকে যেটা করা লাগবে, আপনাকেই কোশ্চেন ডেভেলপ করতে হবে বাসায় এবং সেটা প্র্যাকটিস করতে হবে, এবং এইভাবে যদি আপনি পড়তে পারেন দেখবেন 100% কমন আসবে। এবং আল্লাহর মতো দেখা যাচ্ছে আমি এভাবেই পড়ি, এবং হচ্ছে আমার মানে এই পর্যন্ত বিসিএস বলেন, ব্যাংক বলেন, বা কোনো পরীক্ষার রিটার্ন কখনো আমার মিস হয় নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ। আসেন আমরা পরে দেখি। আচ্ছা, আমাদের ভোকাব ব্যাচ শুরু হচ্ছে এখানে। আপনার জানেন প্রতি মাসে এটা হয়, কোর্স ফি মাত্র 50 টাকা। এখানে আপনার ভোকাব পড়ানো হবে না, কিন্তু প্রতিদিন ভোকাব দেওয়া হবে এবং পরীক্ষা নেওয়া হবে। ডিটেলস জেনে নিন। যাই হোক, তারপর দেখি নিপা ভাইরাস এসে নতুন বিপদ নিয়ে। নিপা ভাইরাসের প্রথম যে বিপদটা সেটা হচ্ছে আপনার স্প্রেডিং যে আপনার জোনগুলো, এটা হচ্ছে বাড়ছে। বর্তমানে হচ্ছে এটা বাড়ছে। আগে হচ্ছে আপনার 70% রোগী মারা যেত আক্রান্ত হওয়ার, মানে 100 জন আক্রান্ত হলে 70% রোগী হচ্ছে মারা যেত, বা 70 জন। এখন সেটা 100%। এটার মেন কারণটা হচ্ছে আপনার যে বেশি এলাকা জুড়ে হচ্ছে ছড়িয়ে পড়েছে। আরেকটা হচ্ছে যে গরমকালও নিপা ভাইরাস হচ্ছে ছড়াচ্ছে এখন, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের জন্য জাস্ট জেনে রাখা আর কি, ইউডোন্ট নো পরীক্ষা কোনটা আসে আর কি। আচ্ছা, এখানে পরীক্ষা আসার মতো আর কিছু নাই। পরের পেজে যাই আমরা, দেখেন। আচ্ছা, বিনোদন আজকে সামনে নিয়ে আসছে, যেহেতু আজ কালকে বন্ধ ছিল। দেখেন, অনেক দিন পরে হচ্ছে একটা আর্টিকেল ভাল লাগছে, এবং এটা হচ্ছে ভাল লাগছে হচ্ছে এটা এই জন্য যে আপনার এটা মিডল ইস্ট আই থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার ওই সিন্ডিকেট থেকে নেওয়া হয় না আর কি। কারণ আপনারা অনেকে বলতে পারেন রাহিবের সিন্ডিকেট পছন্দ করে না। পছন্দ করি না এটা ঠিক, আবার তারা যে অনেক বেশি মানে নিউট্রালি অ্যানালাইসিস করে, বাট এরকমও না। আমি অপছন্দ করার কারণই হচ্ছে নিউট্রাল না। আমার মনে হয় যে আপনি ইন্টারন্যাশনাল পলিটিক্স পড়ার জন্য, বোঝার জন্য আপনাকে অবশ্যই নিউট্রাল থাকা লাগবে। কারণ কেউই নিউট্রাল না, আপনিও নিউট্রাল না, বাট কম্পারেটিভলি যে বেশি নিউট্রাল আর কি, ঠিক আছে? এখন ধরুন হচ্ছে আপনি পরীক্ষায় যখন লিখবেন, আপনাকে অবশ্যই বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে লেখা লাগবে। দেখেন, এই জিনিসটা একটা মিস্টেক করে আপনারা আর কি, মানে সরি, আমি আপনার খুব ভালো বড় ইন্টেলিজেন্ট স্টুডেন্টকে দেখছি, বা আমাদের ফ্রেন্ড ভাই ব্রাদারকে দেখছি যে ওনারা আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স লিখতেছে, আপনার হয়তো কোনো ইসরায়েলি মিডিয়াকে কোট করে, বা ইউএসএল মিডিয়া, এবং যাদের পররাষ্ট্রনীতি হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সাথে একদম অ্যালাইন করে না, একদম 180 ডিগ্রি উল্টা। না, আপনি পরীক্ষা দিয়েছেন বাংলাদেশের কূটনীতিক হওয়ার জন্য, বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে আপহোল্ড করার জন্য, কিন্তু আপনি আপহোল্ড করতেছেন হচ্ছে বাংলাদেশের পুরো উল্টা কন্ট্রাডিক্টরি একটা কূটনৈতিক ব্যবস্থা বা একটা সমাধান। তাহলে ব্যাপারটা মার্কস কমে যাওয়ার কথা। আমার পার্সোনালি মনে হয় মার্কস কমে যাওয়ার কথা, ঠিক আছে? তো যদিও আসলে আমরা জানি না অ্যাকচুয়ালি মার্কস কমে কিনা, কারণ হচ্ছে খাতা দেখার সুযোগ হয় না। কোচিং সেন্টারগুলো যেমনি বলে এমনি লিখে নাম্বার, এটা আসলে ওরা এজিম করে বলে, মার্কেটিং টুলস, দে ডোন্ট নো আইদার, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, দেখেন এখানে আপনার হচ্ছেন, আপনার আজকের কন্টেন্ট হচ্ছে ইরান নিয়ে ট্রাম্পের অঙ্ক যে কারণে মিলছে না। যে ইরানে আপনার, আমি খুবই অবাক হয়েছি, আমার যেটা খুবই মনে হয়েছিল, আমি অবশ্যই বুঝতাম যে ইরানে এই মোমেন্টে হামলা চালাবে না। পৃথিবীতে এখন যে ইস্যুর মধ্যে দিয়ে যাচ্ছে, এই মোমেন্টে হচ্ছে ইরানে হামলা চালাবে না। কেন হামলা চালাবে না? ভেনেজুয়েলা ক্রাইসিসে অলরেডি হচ্ছে ইউএসএ সমালোচিত হয়েছে। ইউএসএর সাথে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের একটা আপনার দর কষাকষি চলতেছে গ্রিনল্যান্ড নিয়ে। দাভোসের মধ্যেও দেখা গেছে হচ্ছে পার্সোনাল অ্যাটাকও করছে ফ্রান্স এবং ইউএসএ একে অপরকে। ইতালি আবার সামহাও আপনার সাপোর্ট দিচ্ছে ইউএসএকে, যে আমার সমস্যা থাকলেও আমার লাভ হচ্ছে, আমি চুপ করে থাকবো। ন্যাটোর প্রধান গুড লাক জানাইছে ইউরোপকে, যে ইউএসএ ছাড়া ন্যাটোর জন্য গুড লাক। সো এখন যেটা হচ্ছে, ট্রাম্প গ্রিনল্যান্ডে একটা ভালো মানের অ্যাক্সেস পাচ্ছে, দখল পাচ্ছে না, অ্যাক্সেস পাচ্ছে আরও বেশি, হয়তো আনঅফিসিয়ালি দখল পাবে, ঠিক আছে? এই যে আপনার একটা দেন দরবার চলতেছে, সাথে ভেনেজুয়েলা ক্রাইসিসটা কিন্তু আপনার ইউক্রেনের, তারপর তাইওয়ানের উপর একটা চাপ ফেলে দিছে, ঠিক আছে? যে আপনার ইউক্রেন এখন আরও বেশি হামলা চালাচ্ছে, একটা লাইসেন্স পেয়ে গেছে। তাইওয়ানে যদি আপনার ভেনেজুয়েলার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, ইউএসএ হয়তো সামরিক অস্ত্র দিয়ে হেল্প করতে পারবে, বাট মোরাল অব্লিগেশনটা কিন্তু মানে আপনার শো করতে পারবে না, ঠিক আছে? এবং ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে আপনার মানে ওইভাবে হচ্ছে কন্টেম করতে পারবে না। এটা চীনের জন্য একটা বড় সুযোগ, এবং হচ্ছে এটা তাইওয়ানের জন্য একটা থ্রেট, ঠিক আছে? আরও সব কিছু মিলে হচ্ছে এত সমস্যার মধ্যে দিয়ে একই টাইমে যাচ্ছিল ওয়ার্ল্ড, যে আপনার
এখন আরেকটা সমস্যা নতুন করে ইনিশিয়েট করা ট্রাম্পের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে আর কি। যদিও মানে এটা কিন্তু বড় একটা সুযোগ ছিল ইসরায়েলের জন্য, ইসরায়েল চাচ্ছিল, প্রভোগ করতেছিল বারবার ট্রাম্পকে, বাট ট্রাম্প সামনে কিন্তু আপনার নির্বাচন আছে ইউএসএতে, ঠিক আছে, অন্তর্বর্তীকালীন নির্বাচন। সো এই সব কিছু মিলে হচ্ছে এখনই এতগুলো ক্রাইসিসে ঢুকে যাবে না, এখন ওরা ওয়েট করতেছে। ওকে, এখন দেখা যাক যে কয়দিন ওয়েট করে। এখন মেন ইস্যুটা হচ্ছে ইরান যেমনি হচ্ছে ওদের ক্রাইসিসটা সলভ করে, এটা ব্যাপারটা আমার খুবই স্যাড লাগে যে কান্ট্রিগুলোর উপর আমরা ভরসা করি, যেমন ধরেন আপনার ইরান, রাশিয়া, চীন, এই কান্ট্রিগুলা নিজেদেরই সমস্যা আছে। রাশিয়া ওদের ফ্রেন্ড রাষ্ট্র যেগুলো থাকে আর কি, কারো পাশে দাঁড়ায় না। ধরেন হচ্ছে আপনার ভেনিজুয়েলার কিন্তু রাশিয়া খুব ভালো ফ্রেন্ড, এবং চীনের কিন্তু খুবই আপনার আপনার ইনভেস্টমেন্ট আছে এখানে, লোন আছে, বিশাল বড় ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট আছে ওয়েল সেক্টরে, এবং তাদের চীনের অনেক বড় একটা সোর্সে কিন্তু ভেনেজুয়েলা, ঠিক আছে। কিন্তু দেখেন চীনও কিন্তু অত আহামরি কিছু করতে পারে নাই, রাশিয়া সেম, ঠিক আছে। এবং ধরেন এই যে লিবিয়া টিবিয়া সবখানে দেখা গেছে মানে যখনই ওদের আপনার ফ্রেন্ডরা বিপদে পড়ে তখনই হচ্ছে ওরা ব্যাকফুটে চলে আসে। আর ইরানের সমস্যাটা হচ্ছে যে মানে ইরানের সমস্যা আসলে অনেক কেন্দ্রিক, অনেক মাল্টি ডাইমেনশনাল। প্রথমত ইরানের শাসক গোষ্ঠীর যে অতিমাত্রায় ডোমিনেশন, এটা একটা ইস্যু। আবার সাথে করে ইকোনমি ফলো করতেছে, এটা একটা ইস্যু। আর ইকোনমি যে করাপশনের জন্য ফলো করতেছে, ডাজেন্ট লাইক দ্যাট। ব্যাপারটা হইতেছে হচ্ছে আপনার ওই ইউএসএ হচ্ছে অনেক স্যাংশন দিয়ে রাখছে, ইরান এখন কী করবে? সব কিছু মিলে ইরান একটা বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে, ঠিক আছে। এখন এই যে আন্দোলনটা হলো, বিশাল বড় একটা আন্দোলন হয়েছে, এইটার দমন করাটা আসলে মানে মারাত্মকভাবে দমন করছে, ঠিক আছে। আমি ভাবছিলাম যে এবার একটা রিক্সে পড়ে গেছে, বাট ওই বিশ্বের বিভিন্ন ক্যাওস ইরানকে বাঁচাই দিয়েছে, নয়তো ইরানের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। ইরানের কিন্তু ভালো ট্যাক এফিসিয়েন্সি দেখাইছে। ইলন মাস্ক সরাসরি বলছে ওদেরকে স্যাটেলাইট সুবিধা দিবে, বাট ইরান এটাকে ব্লক করতে পারছে, জ্যাম করতে পারছে, ঠিক আছে। এটা কিন্তু হাজার হাজার স্টারলিংক স্যাটেলাইটকে জ্যাম করতে পারছে, এটা কিন্তু বিশাল বড় ব্যাপার, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে নিহতের সংখ্যা ভাই প্রচুর বেশি, এটা আসলে ইরান নিজেও স্বীকার করছে, ঠিক আছে। যাক, এখন দেখি আমরা যে পরবর্তী ইস্যু যে আপনার কেন ট্রাম্প হামলা চালায় নাই, ঠিক আছে। প্রথম ইস্যুটা হইতেছে এরকম যে ওই এলাকাতে হয় আপনার ইউএসএ যথেষ্ট পরিমাণ সামরিক শক্তি মানে সেই সময় মোতায়েন ছিল না, অথবা হচ্ছে ওই সময়ে ওদের যে সেনাবাহিনী তারা একদম কনফার্মেশন দিতে পারে না যে জয় নিশ্চিত বা দ্রুত হবে। ট্রাম্পের দ্রুত জয় লাগবে, এটা মাথায় রাখবেন। ট্রাম্প সবসময় বলে ফাস্ট ফাস্ট ফাস্ট, ঠিক আছে। সো ও কখনই 10 বছর যুদ্ধ করবে না। আরেকটা ইস্যু হচ্ছে আপনার যে কাতার, সৌদি আরব, তুরস্কের মতো আঞ্চলিক যে মিত্রগুলো আছে তারা হচ্ছে আপনার ট্রাম্পকে সতর্ক করছে যে এই হামলার কারণে কিন্তু আপনার এটা একদম রিজনাল ওয়ারে আপনার আপনার সূচনা করতে পারে, এবং এখানে কিন্তু বিগ ফিশগুলো যদি অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, এবং এটা পরবর্তীতে সময় ইউএসএ কতটুকু কন্ট্রোল করতে পারবে সেটাও একটা ফ্যাক্ট, ঠিক আছে। তবে আপনার ইউএসএ প্রচুর অস্ত্র হচ্ছে জমাচ্ছে এখানে এই এলাকাতে, আপনার একুমুলেটর করতেছে। পরশুদিন হচ্ছে আপনার একটা ইরানি ড্রোনকে হচ্ছে শুট ডাউন করছে। আজকে হচ্ছে আপনার ইরান হচ্ছে একটা জাহাজকে তাড়া দিয়েছে ইউএসএ, মানে তাদের মধ্যে একটা গ্যাঞ্জাম, একটা আভাস পাওয়া যাচ্ছে। তার মানে কি ধরে নেওয়া যায় যে ইউএসএ পুরোপুরি আক্রমণের আইডিয়া বাতিল করা নেই, বাট তারা হচ্ছে এটা পোস্টপোন করে রাখছে অপরচুন মুভমেন্টের জন্য, কেমন। যাই হোক, আরেকটা ইস্যু হচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন এই আপনার রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করছে, এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। এর পাশাপাশি হচ্ছে আপনার আরেকটা ইস্যু হচ্ছে ইরান যদি এখন ভেঙে পড়ে ইরাকের মতো, ঠিক আছে, ইরাক একটু ক্যাটাস্ট্রফি ক্রিয়েট করছে, ইরানে আরও বেশি ক্রিয়েট করবে। আরেকটা ইস্যু হচ্ছে ইরানের জনগণ ইরানের সরকারকে পছন্দ না করলেও ওটা কিন্তু ইউএসএকে পছন্দ করে না, ঠিক আছে। ব্যাপারটা যদি এরকম হইতো যে জনগণ ওদের সরকারকে পছন্দ করে না কিন্তু ইউএসএকে পছন্দ করে, তাহলে একটা বড় একটা সাপোর্ট ছিল। এখন সরকারকে প্রথম যদি ইউএসএ করায়, এরপরে যেই সরকার আসবে সেটাও যে আপনার ইউএসএকেই পছন্দ করে, ব্যাপারটা এরকম না। আর ইরান কিন্তু অনেক ডেভেলপড একটা কান্ট্রি, ডেভেলপড ওই সেন্সে বলতেছি, নট লাইক ইকোনমিক্যালি। ওদের জনগণ কিন্তু মোটামুটি স্কিল্ড, পড়াশোনার হার ভালো, ওদের প্রচুর খনিজ সম্পদ আছে। এরকম একটা কান্ট্রি যদি আপনার ডেমোক্রেসিতে চলে এসে স্ট্রং হয়ে যায়, এটা কিন্তু ইউএসের জন্য একটা মাথা ব্যথা, ইসরায়েলের জন্য একটা মাথা ব্যথা। সো ওরা কি একটা স্ট্রঙ্গার ইরান চায় কি না সেটা একটা ফ্যাক্ট।
কারণ এই দেখেন সৌদি আরবে কিন্তু সবসময় যে আপনার ইউএসের পক্ষেই থাকতেছে ওটা এরকম না। সৌদি কিন্তু এখন ব্রিক্সের একটা গুরুত্বপূর্ণ সদস্য। চীনের প্রচুর ইনভেস্টমেন্ট এখন জিসিসিতে, ঠিক আছে। সো মাঝখানে কিন্তু মানে বাইডেনের আমলে কিন্তু সৌদি খুবই পোল্টি মেরে দিয়েছে, এবং এখনও কিন্তু আপনার সৌদির সাথে কোনো গ্যাঞ্জামে যায় না ইউএসএ, ঠিক আছে। সো এটা একটা ভালো আর্টিকেল পড়েন। আর এই যে এখন এখান থেকে আপনি নোট করবেন কি আজকের ক্লাসে বলবো, ঠিক আছে। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই। দেখি আমরা, এটা হচ্ছে আমার খেলাধুলাতে কিছু নাই। আর গ্যাসে হচ্ছে সিলিন্ডার গ্যাসের সংকট শিগগিরই কাটছে না। আপনার 5 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র মুনাফার উৎসে কর 5%ই থাকছে। তো এটা আসলে এত বেশি গভর্নমেন্ট হচ্ছে চেঞ্জ করতেছে, মানে মানুষ মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো নিয়ে একটু 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 মানে স্পষ্ট এবং হচ্ছে এককেন্দ্রিক সিদ্ধান্ত, নীতিগত সিদ্ধান্ত নেওয়া উচিত। ভারতের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের, শুল্ক কমে হবে 18%। এটা কিন্তু ভারতের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, এবং এটির জন্য ভারত হচ্ছে একটা কনফার্মেশন দিয়েছে তারা রাশিয়া থেকে তেল কিনবে না। যাই হোক, এ হচ্ছে আজকের প্রথম আলো। সবাই কষ্ট, ধন্যবাদ।